This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। আর বছর খানেকের মধ্যেই ভোট, একটু একটু করে আবহ তৈরি হচ্ছে, সেটা চারপাশ দেখলে বেশ টের পাওয়া যাচ্ছে। 24-এর লোকসভায় মোট 8টার মধ্যে বিজেপির দখলে ছিল 6টা, তাই বরাবর উত্তর বিজেপির কাছে বেশ ইম্পর্টেন্ট। সেখানে আবার উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যু, এ নিয়ে দরজাও নতুন নয়। উন্নয়ন অস্ত্রের শান দিয়েই বিগত নির্বাচনে নজরকাড়া ফল করেছে বিজেপি, তাই এবারেও প্রত্যাশিতভাবেই গেরুয়া শিবিরের বাড়তি নজর সেই উত্তরে। আর এবারে উত্তরের দাবি দাওয়া নিয়ে সোজা দিল্লিতে হাজির উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়ক, যার মধ্যে শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, মালতী রাভারা রয়েছেন। এরা কার সঙ্গে ক্লোজ ডোর মিটিং সারলেন, আলোচনায় কোন কোন প্রসঙ্গ সামনে এলো, পেছনে কোন সমীকরণ রয়েছে, সবকিছু আলোচনা হবে আজকের টিভি 9 স্পেশালের প্রথম ইস্যু দরবারে উত্তর। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। উত্তরবঙ্গ জুড়ে বিজেপির 6 সাংসদ, একাধিক বিধায়ক রয়েছেন। এমনকি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও উত্তরবঙ্গে, তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী। 2019 সালের লোকসভা নির্বাচন থেকে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। 21 নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখল করতে না পারলেও উত্তরবঙ্গে ভালো ফল করে বিজেপি। তৃণমূল যখন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব, তখন উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা তৃণমূল সরকারের উত্তরবঙ্গের বঞ্চনার ইস্যুকেই 2026-এর নির্বাচনে অন্যতম অস্ত্র যে করতে চলেছেন তা সম্পূর্ণভাবে স্পষ্ট করে দিলেন। উত্তরবঙ্গের 10 জন বিজেপি বিধায়ক লাগাতার একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করে উত্তরবঙ্গের উন্নয়ন সুনিশ্চিত করার চেষ্টা করলেন। প্রত্যাশিতভাবেই উত্তরে বিশেষ নজর দিচ্ছে গেরুয়া শিবির। ভোটের মুখে উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার কথা তুলে ধরতে দিল্লিতে উত্তরবঙ্গের 10 জন বিজেপি বিধায়ক দেখা করবেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। মঙ্গলবার কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ উত্তরবঙ্গ থেকে আসা বিজেপি বিধায়কদের। ভূপেন্দ্র যাদবের বাসভবনে সাংসদ মনোজ টিগ্গার উপস্থিতিতে মন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়করা। বাংলার যেসব এলাকা পরিবেশগতভাবে সংবেদনশীল, সেই সব এলাকা নিয়ে মাস্টার প্ল্যান তৈরির আবেদন। বেআইনি বালি পাথর খাদান, বনভূমি জবরদখল, বন্যপ্রাণ সংরক্ষণ সহ একাধিক ইস্যুতে কথা হয় দুপক্ষের। উত্তরবঙ্গের উন্নয়নের বিষয়ে মন্ত্রী রাজ্যের বিধায়কদের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। ভূপেন্দ্র যাদব মহাশয়, আমাদের অনারেবল মিনিস্টার এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ, তার কাছে আমরা স্মারকলিপি তুলে দিলাম। এর মধ্যে যেরকম ইকো সেন্সিটিভ জোন, জোনাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে ইলিগাল স্যান্ড অ্যান্ড স্টোন মাইনিং, ডিফরেস্টেশন, ওয়াইল্ড লাইফ হিউম্যান কনফ্লিক্ট, encroachment in forest area, scientific study and steps for the effect of the flash flood of Tista River, এবং grassland management in the national park and wildlife sanctuaries, transboundary joint quick response টিমের মতন বিষয়গুলোকে আমরা তুলে ধরেছি। আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে কেন্দ্রের সরকারের তরফ থেকে যা যা দায়িত্ব পালন করবার, সেই দায়িত্বগুলো তারা পালন করবে। বাংলায় বিধানসভা নির্বাচনের আর বছর খানেক বাকি। ভোটের আগে কেন হঠাৎ উত্তরবঙ্গে উন্নয়ন নিয়ে বিজেপি কেন্দ্রের কাছে দরবার করছে, তা নিয়ে প্রশ্ন তুলছে শাসক দল। সামগ্রিকভাবে উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, মানে বিজেপি সেটা স্বপ্নেও ভাবতে পারবেন না। এই তৎপরতা সম্পূর্ণ নির্বাচন কেন্দ্রিক। সারা বছরেও খুঁজে পাওয়া যায় না। বিধানসভায় উত্তরবঙ্গের কথা বলে না, এবং উত্তরবঙ্গের কথা বললে আমাদের মন্ত্রীরা যে জবাব দেন তারও কোনো সমালোচনা করার জায়গায় আমরা নেই। ফলে কোথায় কী কারণ তারা গেছেন, ওই বালি আর হ্যান ত্যান, ওটা কোনো উন্নয়নের কথা নয়। ওটা হচ্ছে স্রেফ একটা চমক মাত্র, দিল্লি যাওয়া মানুষের কাছে আমরা দিল্লি গিয়েছিলাম বলবার জন্যে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, রেল, অসামরিক বিমান পরিবহন, সমাজ কল্যাণ, পর্যটন, পঞ্চায়েত সহ 1 ডজনেরও বেশি বিভিন্ন দফতর ও মন্ত্রকের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন বিজেপি বিধায়করা। লক্ষ্য একটাই, উত্তরবঙ্গের অভাব অভিযোগকে যতটা সম্ভব দিল্লির দরবারে তুলে ধরতে চান বিজেপি নেতৃত্ব। এর আগে একাধিকবার বিজেপির একাধিক নেতা বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে পৃথক উত্তরবঙ্গের দাবি করেছেন।
সেই দাবিকে কোনোভাবেই প্রকাশ্যে মান্যতা দেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু অনুন্নয়ন যে আগামী দিনের লড়াইয়ে অন্যতম বড় অস্ত্র, তা এই 10 বিধায়কের সারাদিনের কর্মকাণ্ডেই সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গিয়েছে। এই উদ্যোগ আগামী দিনে জনমানসে কতটা দাগ কাটতে পারবে তা আগামী দিনে ভোটের রেজাল্টই স্পষ্ট করে দেবে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। প্রশ্ন তো উঠবেই। জ্যোতির্ময় যে কথাটা বলছিল যে পৃথক রাজ্যের না, কিন্তু উন্নয়ন প্রসঙ্গ ঠিকই তো। স্বাস্থ্য, শিক্ষা থেকে পরিবেশ, কেন উত্তরবঙ্গের এই উন্নয়নকে এবং এই উন্নয়নের বঞ্চনাকে কেন্দ্রের দরবারে নিয়ে যেতে চাইছে বাংলার বিজেপি? গোদা বাংলায় এর পিছনে মানে উত্তরবঙ্গের দিকে বিজেপির যে নজর রয়েছে তার পেছনে পরিসংখ্যানটা কি দেখাই আপনাদের। বিগওয়ালে একটুখানি দেখাই আপনাদের। 2024-এর লোকসভা ভোটে বাংলায় বিজেপির প্রাপ্ত আসন ছিল 12। এরপর আসন কমলেও প্রায় অক্ষত রয়েছে দলের ভোট ব্যাংক উত্তরের ক্ষেত্রে। 2021 সালে বাংলায় যত সংখ্যক বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতেছিল তার চেয়ে বেশি বিধানসভা কেন্দ্রে 2024-এর লোকসভায় এগিয়েছিল বিজেপি। এই আবহে নিজস্ব ভোট ব্যাংকের পাশাপাশি 4 থেকে 5% বাড়তি ভোটে কিস্তি মাতের অঙ্ক কষছে এই মুহূর্তে বিজেপি। 2024-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে 6টি আসন পেয়েছে বিজেপি, আর কাজেই বিজেপির লক্ষ্য এই 6টি লোকসভা কেন্দ্রের অধীনে থাকা বিধানসভায় পদ্ম ফোটানো। 26-এর বিধানসভা ভোটের আগে সবুজের দেশ উত্তরবঙ্গের পরিবেশকে হাতিয়ার করে দিল্লিতে তাই দরবার করতে চাইছে বঙ্গ বিজেপি। জঙ্গল পরিষ্কার করে নদী দখল করা, নদীর মানে কি বলবো বালু চুরির থেকে শুরু করে জঙ্গল পরিষ্কার করে উন্নয়নের নামে রিসোর্ট তৈরি করা, অর্থাৎ এখানে ফি বছর বন্যা লেগে আছে, হাতি বাঘের হামলা, জঙ্গল পরিষ্কার ছোট হয়ে যাচ্ছে, খাদ্যের সংকটে পশু পাখি লোকালয়ে চলে আসছে। এই সব কিছু নিয়ে এখানকার মানুষের যে চিড়ে চ্যাপ্টা অবস্থাটা, এটা কিন্তু এখানকার যে সিংহভাগ বিধায়ক বিজেপির তারা কিন্তু জানে। এই অংশের বিভিন্ন যে পরিবেশগত যেই মুহূর্তে মানে সাংঘাতিক যে পরিবেশের ক্ষতি উন্নয়নের নাম করে শাসক দল এবং তাদের পেটোয়া কিছু ব্যবসায়ী একের পর এক জঙ্গল পরিষ্কার করে রিসোর্ট করছে, কোথাও হাউজিং কমপ্লেক্স হয়ে যাচ্ছে এই যে মূর্তি নদীর ধার পাশে অভয়ারণ্যের মধ্যে। এগুলো নিয়ে কিন্তু বরাবর শঙ্কর ঘোষ এখানকার বিধায়ক তিনি কিন্তু লড়াই করেছেন এবং বিজেপির একাধিক নেতাও এটা নিয়ে সোচ্চার হয়েছেন। এবার এই ইস্যুতে 26-এর ভোটের ডঙ্কা বেজে যাওয়ায় এটাকে ইস্যু করে তারা যে একটা বৃহত্তর মুভমেন্টের জন্য এগোচ্ছে। দেখো 2021-এর বিধানসভা ভোটের দিকে যদি একটু তাকাই আমরা, তাহলে কি দেখব উত্তরবঙ্গ কেন গুরুত্ব পাচ্ছে বঙ্গ বিজেপির কাছে সেটা আরও স্পষ্ট হয়ে যাবে। উত্তরবঙ্গে মোট বিধানসভা আসন 54, বিজেপির দখলে ছিল 30, তৃণমূল 23। এবার যদি জেলাওয়ারি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখব কোচবিহার জেলায় সেখানে মোট আসন 9টা, বিজেপির দখলে 7টা, তৃণমূল 2। আলিপুরদুয়ারে যদি আসি মোট আসন 5, বিজেপির দখলে 5টাই। জলপাইগুড়ি জেলায় মোট আসন 7, যার মধ্যে বিজেপির দখলে 4টে, তৃণমূলের দখলে 3টে। কালিম্পংয়ে 1টি আসন মোর্চা বিনয় তামাংপন্থীর দখলে, বিজেপি যেখানে খাতা খুলতে পারেনি। আর দার্জিলিংয়ে মোট আসন যেখানে 5টা, বিজেপির দখলে 5টাই। উত্তর দিনাজপুরে মোট আসন 9টা, তৃণমূলের দখলে 7টা, বিজেপির দখলে 2টো। দক্ষিণ দিনাজপুর মোট আসন 6টা, তৃণমূলের দখলে 3টে, বিজেপির দখলে 3টে। মালদা জেলায় মোট আসন 12টা, তৃণমূলের দখলে 8টা হলে বিজেপির দখলে 4টে। তাহলে এবার সুকান্ত শঙ্করদের টার্গেট কি 54-54? 21-এর একটা রিপিটেশন বা তার চেয়ে বেটার কোনো রেজাল্টের দিকটাকে ফোকাস করতে চাইছে। পরিবেশকে কেন্দ্র করে, অনুন্নয়নকে কেন্দ্র করে তারা যে 21-এর নির্বাচনের আগে উত্তরবঙ্গের মানুষের কাছে একটা আস্থা ফিরে পেতে চাইছে, যেই আস্থাটা মাঝখানে লোকসভা এবং উপনির্বাচনে অনেকটাই ক্ষীণ হয়েছিল বিজেপির। কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গের একমাত্র, তিনি উত্তরবঙ্গের বাসিন্দা বালুরঘাটের। ফলে এদের ক্ষেত্রে কিন্তু একটা প্রেস্টিজ ইস্যু। যদি 26-এ এদের মুখ করে বিজেপি 21-এর রিপিটেশন বা তার চাইতে বেটার রেজাল্ট করতে না পারে তাদের গড়ে, ফলে এটাকে পাখির চোখ করছে।
যাই বিজেপির কল্যাণে যদি উত্তরের মানুষের কিছু উপকার হয় সে তো ভালো কথাই। আসল কথা হলো ভালো থাকা, সাধারণ মানুষের ভালো থাকা। আচ্ছা, প্রায় প্রত্যেক বাড়িতেই প্রতি মাসে কারি ওষুধ লাগে, তো বাড়ির বয়স্ক বা অন্য কারোর জন্য হাজার হাজার টাকার ওষুধ কিনতে হয়। সেই ওষুধের দাম যদি হঠাৎ বেড়ে যায় তাহলে কি মানুষ ভালো থাকতে পারবেন? না, পারবেন না। কিন্তু আজ থেকেই তো ওষুধের খরচ এক ধাক্কায় অনেকটাই বাড়লো। আজকের দ্বিতীয় ইস্যু, আরো দামি ওষুধ। আজ থেকে দাম বাড়লো। 900টিরও বেশি অত্যাবশ্যকীয় ওষুধ তাদের দাম বাড়লো। প্রত্যেক অর্থবর্ষেই নতুন দাম নির্ধারণ করে সরকার। আগের বছরের হোলসেল প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে দাম পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার। এবারও নতুন দাম ধার্য হয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনের তালিকাভুক্ত ওষুধগুলোর এমআরপির ওপর 1.74% করে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এবার দেখে নিন কোন কোন ওষুধ রয়েছে এই তালিকার মধ্যে। প্যারাসিটামল, আজিথ্রোমাইসিন, অ্যান্টিবায়োটিক, ভিটামিন, ক্যান্সারের ওষুধ, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, হৃদরোগ, শ্বাসকষ্ট, অ্যানিমিয়া, কাশি, সাধারণ সর্দি কাশির ওষুধ, ঘুমের ওষুধ, পেনকিলার, ম্যালেরিয়া, যক্ষা, অ্যালার্জি, অ্যাসিডিটি, নার্ভের ওষুধ, স্টেন্ট, অ্যানাস্থেশিয়া, এগুলো সব কটা রয়েছে এই তালিকায়। যেগুলো ব্যক্তিগত বিষয়, আমরা মসজিদে যাব না মন্দিরে যাব, সেই বিষয়গুলোকে নিয়ে রাজনৈতিক নেতারা তাদের চিন্তার অন্ত নেই। আর তাদের যেগুলো বিচার্য বিষয়, এই যে দৈনন্দিন ওষুধ ব্যবহার্য ওষুধের দাম মাত্রাতিরিক্ত হতে যাচ্ছে এবং আগামী দিনে ট্রাম্প সাহেব যা ঘোষণা করেছেন ভারতীয় সমস্ত পণ্যের উপরে সমান শুল্ক হবে, তাতে এই ওষুধ একটা মারাত্মকভাবে আবারও দাম বাড়বে। এইগুলো নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এখনই যদি মানুষ সাধারণভাবে জেগে না ওঠে তাহলে কিন্তু ভয়ঙ্কর দুর্দিন সামান্যে আসছে, এই কথা নিশ্চিত করে বলা যায়। দাম বেশি লাগছে, পাবলিকের সমস্যা কি আছে? যারা ক্ষতিগ্রস্ত করছে, যারা কিষাণ লোক জন খাটে মজদুরি করে, ওদের অসুবিধা। নৌকরি কি আছে, পয়সা পাচ্ছে দিচ্ছে, ওদের বেতন বাড়তেই যাচ্ছে। কোভিডের পরে তো প্রত্যেকটা মানুষের ওষুধের উপর ডিপেন্ড করে বেঁচে রয়েছে। যদি আমাদের এইভাবে সাধারণ সমস্ত রকম ওষুধের দাম বেড়ে যায়, প্রত্যেকেরই কষ্ট হবে। কিছু মানুষ আছে তাদের কথা এবেল করাই সম্ভব হবে না, আর সব ওষুধ গভর্নমেন্টের পাওয়া যায় না, বেসরকারি ওষুধের উপর ডিপেন্ড করতে হয়। দাম বেড়ে যাতে তো আমাদের গরিবদের খুব কষ্ট, তারা বিনা চিকিৎসায় তারা মারা যাবে। তাই চাই যে দিদি যাতে দেখুক, দিদি যাতে আমাদের পাশে দাঁড়াক। স্বাভাবিক, এখানকার যে সমস্ত মানুষগুলো খেটে খাওয়া মানুষ, তাদের কম বেশি তো অসুবিধা হবেই। আপনি ভাত খান না খান, ওষুধটা আপনাকে খেতে হবে। আজকালকার যা সময় পড়েছে তাতে আপনি ওষুধ খাবেন, কিছু করার নেই। দেখুন, ওষুধের দাম তো বাড়লো, কিন্তু এর পেছনে কারণটা কি? এটাই তো মূল প্রশ্ন। চিকিৎসক মহলের একাংশের মতে ভারতে 100টা ওষুধের মধ্যে 80% ওষুধ, যে ওষুধের দাম সরকার নিয়ন্ত্রণ করে না, সেগুলি নিয়ন্ত্রণ করে ওষুধের ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো। বাকি 20% নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। হোলসেল প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রায়ই ফার্মা কোম্পানিগুলোর বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনেরও অভিযোগ উঠছে, এখনো উঠছে। সংসদীয় স্থায়ী কমিটির একটি রিপোর্ট অনুযায়ী ওষুধ কোম্পানিগুলো বারবার অনুমোদিত মূল্য বৃদ্ধির সীমা লঙ্ঘন করে। এনপিপিএ 307টি ক্ষেত্রে ফার্মা কোম্পানিগুলিকে নিয়ম লঙ্ঘন শনাক্ত করেছে। যদিও ওষুধ ব্যবসায়ীরাও অভিযোগ তুলছেন যে সরকার যখন ওষুধের দাম বাড়ায় তখন সাধারণ মানুষের সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের সংঘাত বাঁধে। যদিও এতে ওষুধ ব্যবসায়ীদের কোনো হাত থাকে না, তাদের বক্তব্য যে যাই দাবি করুক না কেন, দাম বৃদ্ধিতে আখেরে ক্ষতি যা হওয়ার হবে সেটা সাধারণ মানুষের, আপনার আমার। বারবার ওষুধের ওপর থেকে যদি জিএসটি তুলে নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে, তারপরেও কিছু হচ্ছে না কেন? প্রশ্ন তো উঠবেই। আমরা চাই, আমাদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ডায়েটিস্ট অ্যাসোসিয়েশন চায় যে সাধারণ মানুষ সস্তায় ওষুধ পাক। এর পেছনে আমরা বারবার আবেদন করছি। আমরা কেন্দ্রীয়কে, আমাদের সর্বভারতীয় সংগঠন চিঠি দিয়েছে যে সমস্ত ওষুধের ওপর থেকে যাতে জিএসটি তুলে নেওয়া হয়। আজকে যদি ট্যাক্স না থাকে তাহলে দেশের মানুষ অনেক সস্তায় ওষুধ পেতে পারে। সেখানে অবশ্যই দেশের মানুষ, এই তো আমরা অতিরিক্ত ছাড়, যেটা আমাদের প্রাপ্য যে অংশ, সরকার নির্ধারিত যে অংশ, তার উপরে যে
অসম প্রতিযোগিতা চলছে সেটার আমরা বিরুদ্ধতা করছি, কিন্তু দেশের মানুষ সস্তায় ওষুধ পাক আমরা বিরোধিতা করছি না। এমনকি ধরুন যেগুলো জেনেরিক ওষুধ রয়েছে সেই ওষুধ যদি 2 টাকায় প্যান্টোপ্রাজল দেওয়া যায়, সেই ওষুধই একই কোম্পানি 20 টাকা দিয়ে আমাদের কাছে বাড়িয়ে তার ডিসকাউন্ট এবং এইসব চক্কর তৈরি করে সাধারণ মানুষকে একই ওষুধ 2 টাকা 20 টাকা এরকম দামের তফাৎ হচ্ছে কেন? আজকে যদি 2 টাকায় দেশের মানুষকে ওষুধ দেওয়া যায়, আমাদের ব্র্যান্ডেড মেডিসিনও সেই দামে ওষুধ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা আবেদন করছি, সরকার শুনছেন না তো। যারা ওষুধের দাম নিয়ন্ত্রণ করেন তারা প্রাইভেট যে কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি যারা ওষুধ তৈরি করে তাদেরকে ওষুধের দাম বাড়ানোরই ছাড়পত্র দিয়ে দিল। এটা আজকে তো নতুন নয়, এটা বছরে একবারও নয়, একাধিকবার ওষুধের দাম কখনো প্রকাশ্যে কখনো গোপনে বেড়ে যায়, সাফারার হয় সাধারণ মানুষ। এখানে প্রশ্ন হচ্ছে যে ওষুধ একটা তৈরি করতে কত খরচ হয়, প্রোডাকশান কস্ট কত আর সেলিং প্রাইস কত, এখানে একটা বিরাট ডিফারেন্স। প্রায় 300%, 600%, এমনকি 1000% পর্যন্ত ওষুধের দাম কিন্তু লাভ রাখে এই কোম্পানিগুলো। জাতা কলে পিষে মারা বলে না, একদম জাতা কলে পিষে মারা। তার কারণ ওষুধ তো আর এরকম নয় যে মানুষ বেছে ব্যবহার করবে, যাদের পয়সা আছে ব্যবহার করবে। এটা একদম প্রান্তিক গরিব মানুষ যে খেতে পায় না সে থেকে শুরু করে বড়লোক সবাইকে কিনে খেতে হয়, এবং সত্যি কথা বলতে সবাইকে একই দামে কিনে খেতে হয়। গরিব মানুষের জন্য ছাড় আছে, বড়লোকদের জন্য ছাড় নেই, ব্যাপারটা তো এরকম নয়। যে বারবার করে এই দাবি কিন্তু মানুষের থেকে উঠেছে যে জিএসটি, ওষুধ এবং সরঞ্জামের মধ্যে জিএসটি যেন না থাকে, সেই জিএসটি তো কমালো না, বরঞ্চ ওষুধের দাম বাড়িয়ে দিল। এবং এটাই নাকি আমাদের দেশের নিয়ম আছে, এটাই যে ওষুধের কোম্পানি তাদেরকে তো অধিকার দিয়েই রেখেছে যে আপনারা নিজেদের মতো করে আপনারা দাম বাড়াতে পারেন। এবং তারপরে যে কটা ওষুধ কেন্দ্রীয় সরকার নিজের হাতে রেখেছিল সেটাতেও জিএসটি না কমিয়ে, দামের নিয়ন্ত্রণ না রেখে সেটাতেও যদি বাড়িয়ে দেয়, তাহলে একটাই যে মানুষের বিনা চিকিৎসাতে ওষুধ না পেয়ে রোগগ্রস্ত হয়ে মারা যাওয়া ছাড়া, জাতা কলে পিষে মারা যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই। এত কথা, এত সমালোচনার পর ওষুধের দাম কমুক না কমুক, রাজনীতি কিন্তু রাজনীতির জায়গায়। ওষুধের দাম বাড়া মানে সাধারণ মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা। বাংলায় এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প, নিখরচায় চিকিৎসা হাসপাতালে, এইগুলো করে কোনোভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি এইভাবে দাম বাড়াতে থাকে, সাধারণ মানুষের তো বাঁচার অধিকার, চিকিৎসার অধিকারে হাত দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আমরা তীব্র নিন্দা করছি। একদিকে ভেজাল ওষুধ, নিম্নমানের ওষুধ, আর অন্যদিকে বিজেপি আর তৃণমূলের ঘরে ওষুধ কোম্পানিগুলোর কোটি কোটি টাকা, আর তার পরিণামে হচ্ছে ওষুধের দাম বাড়ছে, নির্লজ্জভাবে বাড়াচ্ছে, তার উপর জিএসটি চাপাচ্ছে। তারপরে বাজারে গিয়ে যে ওষুধ আমরা কিনছি সেটা আসল না নকল বোঝা যাবে না। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে এই সমস্ত ওষুধ কোম্পানিগুলোকে ছাড়পত্র দেয়। আমরা খবরটা দেখেছি, তার বিশেষ কি কারণ আছে আমরা কথা বলছি, প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাবো। কারণ এর আগে যেমন বাজেটে আমাদের কেন্দ্র সরকার জীবনদায়ী ওষুধের দাম কমিয়েছে, তো এটা কেন হলো বা কি বিষয় আছে আমরা আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো এর দাম কমানোর জন্য। নেতারা দেখছেন, নেতারা ভাবছেন, কিন্তু এদিকে জ্বালানির দাম বেড়ে গিয়েছে, ভোজ্য তেলের দাম বেড়ে গিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গিয়েছে, আর এবার ওষুধের দামও বাড়লো। মানে মরার ওপর খাঁড়ার ঘা। নজর থাকবে আমাদের, প্রশ্নও তুলবো। আগামীকাল দেখা হবে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।